নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে প্রাইম নিউজে চোখ রাখছি খবরে। যথাযথ ধারায় এফআইআর লিপিবদ্ধ করার ক্ষেত্রে পুলিশকে আরও বেশি সংবেদনশীল হবার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে আইনজীবীদের সঙ্গে পুলিশের আরও বেশি যোগাযোগ রাখার উপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য পুলিশ আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বর্তমানে পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ হয় না বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যথাযথ ধারায় এফআইআর লিপিবদ্ধ করার ক্ষেত্রে পুলিশকে আরও বেশি সংবেদনশীল হবার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এক্ষেত্রে আইনজীবীদের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। যখন এফআইআর বা ডিজি এন্ট্রি যাই করুক, প্রপারলি যেন সেটা নেওয়া হয়। কোনো জায়গায় যদি দেখা যায় যে আইনগতভাবে যে এফআইআরটা প্রপারলি হয়নি, তো একটু সেই যাতে প্রপারলি আইনটা মানে তার বিচারটা পায়, যিনি এসছেন নির্যাতিত বা নির্যাতিতা, তাকে সেইভাবে বলা যে আপনি এই জিনিসটা করলে আরো বেটার হবে। কারণ অনেক সময় থানাতে গেলাম, একটা এফআইআর করে আসলাম, কিন্তু দেখা গেল যে যখন সেটা কোর্টে যায় খারিজ হয়ে যায়। তো সেই বিষয়টা আমি বললাম যে আমাদের যারা অ্যাডভোকেটরা আছেন তাদের সাথে যেন যোগাযোগ একটা সবসময় ওনাদের সাথে প্রপারলি, যখন কেসটা যাবে কোর্টে, কনভিকশনের রেট আরও বাড়াতে হবে। আদারওয়াইজ খালি আমি অ্যারেস্ট করলাম, এবারে কনভিকশন হলো না, তো লাভ হবে না। তো এটা একমাত্র সম্ভব হবে আমি ওনাদেরকে নিয়েও, যারা আমাদের পিপিরা আছেন, এপিপিরা আছেন বা অন্যান্য যারা আছেন আমাদের লিগেল সাইডে, তাদেরকে নিয়েও আমি বলবো এই যে একটা রিলেশন পুলিশ এবং অ্যাডভোকেটদের, তাহলে গিয়ে প্রপারলি তার বিচার ব্যবস্থাটা অনেকটা স্ট্রেংথেনিং হবে। বিগত দিনে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমান সময়ে পুলিশের কাজে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হয় না। পুলিশকে দেওয়া হয়েছে ফ্রি হ্যান্ড। তবে কাজের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে পুলিশকে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে পুরনো মামলাগুলি রিওপেন করার অধিকার সরকারের রয়েছে বলে রাজ্য পুলিশের সদর দপ্তরে আয়োজিত এদিনের সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন তিনি। পুরনো কেস আছে, আমি বারবার বলেছি আগে যে এই কেসগুলো থানা ওয়াইজ যেখানে আছে সবকটা বের করুন আপনারা। কারণ কোনো জায়গায় যদি এত বছর ধরে মানে বিচার ওরা না পায়, তাহলে এটা কিভাবে চলবে? এবং আমরা জানি যে, আপনারা জানেন যে পরিমল হত্যা মামলা আপনারা সবাই জানেন, ক্লোজ হয়ে গেছে। তাহলে হাইকোর্ট থেকে আবার কি করে সেটাকে আবার ওপেন করা হলো? ওপেন করার রাইট আছে, সেটা আইন অনুযায়ী হবে, আমরা ওপেনই করতেই পারি। এটা একটা ভুল বার্তা, ওপেন করা যাবে না এরকম না। তো আমরা সেই কথাইগুলো বলছি, যারা বিচার পায়নি সেই বিচারের ব্যবস্থা করার জন্য, যাতে সমস্ত কেস, পুরো কেসটা যেন আমাদের গোচরে আনে, আমরা সেইভাবে কাজ করব। যেটা বলেছি সেটা আমরা করব। তো রাজনৈতিকভাবে আমরা দেখেছি পুলিশকে ইউজ করা হতো, আমরা তো এখানে ফ্রি হ্যান্ড দিয়েছি। যারা ক্রিমিনাল বা যারা ক্রাইম করে তাদের কোনো জাত হয় না, পরিষ্কার। এবং এটার ভিতরে আমরা জোর দিচ্ছি এবং বারবার আমি বলছি যে সেখানে কোনো রকম আমরা কম্প্রোমাইজ করব না। সরকারের প্রয়াসে 10 বছর পূর্বের তুলনায় বর্তমানে অপরাধের মাত্রা অনেকটাই কমেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উৎসবের দিনগুলিতে সাধারণত জনগণের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য 100% সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী। তাই স্বচ্ছতা বজায় রেখে পুলিশ অফিসারদের কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। বিভিন্ন ক্লাবের চাঁদার ঘটনাগুলিকে ইস্যু বানিয়ে ত্রিপুরায় আইন শৃঙ্খলার শাসন নেই বলে বিরোধীরা অপচেষ্টা করছেন বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, রাজ্যে আইন শৃঙ্খলা অবনতির ইস্যুতে গত 23 সেপ্টেম্বর রাজ্য পুলিশের মহানির্দেশকের অফিস ঘেরাও করেছিল বিরোধী দল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ঠিক একই ইস্যুতে আগামী 3রা অক্টোবর গোটা রাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
এদিকে সময় মতো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অর্থের বকেয়া ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দিলে ফান্ড বা অনুদান বন্ধ হতে পারে বলে কড়া প্রতিক্রিয়া দিল কেন্দ্রীয় সরকারের কম্পট্রোলার অ্যান্ড অডিটর। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এখনো পর্যন্ত জমা দেয়নি 967 কোটি 94 লক্ষ টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট। এই বিরাট অঙ্কের ইউসি বকেয়া পড়ে থাকায় বিষয়টি সহজভাবে নিচ্ছে না সিএজি। এ নিয়ে 2024 সালের প্রথম রিপোর্টে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারতের প্রধান হিসাব নিরীক্ষণ সংস্থা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি। বিরাট পরিমাণ সরকারি অর্থ আত্মসাতের ঝুঁকিতে রয়েছে বলেও মন্তব্য করেছে সিএজি। অবিলম্বে এ নিয়ে নিবিড় পর্যবেক্ষণ এবং অফিসারদের দায়বদ্ধ করতে রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছে এই কেন্দ্রীয় হিসাব নিরীক্ষণ সংস্থা। সিএজির হিসেব অনুযায়ী ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকারের 8টি দপ্তর। সরকারের সাধারণ আর্থিক নিয়মাবলীর রুল 238(1) অনুসারে প্রতিটি আর্থিক অনুমোদনের ক্ষেত্রে তার নির্দিষ্ট উদ্দেশ্য এবং খরচের সময়কাল উল্লেখ করা থাকে। দপ্তরের আধিকারিকদের অর্থ প্রদানের শর্তগুলি পূরণ সংক্রান্ত তথ্য সহ রিপোর্ট তথা ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রতিটি রাজ্যে সিএজি নিযুক্ত প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের কাছে প্রদান করা আবশ্যক। খরচের 12 মাসের মধ্যেই এই ইউসি দিতে হবে। এই ইউটিলাইজেশন সার্টিফিকেটের সাথে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পরবর্তীকালে রাজ্যের অর্থ প্রাপ্তির বিষয়টিও জড়িত রয়েছে ওতপ্রোতভাবে। আর্থিক স্বচ্ছতার দিক দিয়েও ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদান একটা জরুরি বিষয়, কিন্তু এই গুরুত্বপূর্ণ দিকটিতে বকেয়া পাহাড় জমতে থাকায় আর্থিক বিষয়ে সরকারের স্বচ্ছতা এখনো দাঁড়িয়ে প্রশ্নের মুখে। 2022 সালের 31 মার্চ পর্যন্ত 1432টি ইউসি জমা করা হয়নি। এর মধ্যে 1026 কোটি 94 লক্ষ টাকা খরচ জড়িত। এর মধ্যে 59 কোটি টাকার খরচের 200টি ইউসি 2023 সালের 31 মার্চ পর্যন্ত জমা করা হয়েছে। এর মধ্যেও 44 কোটি 91 লক্ষ টাকা খরচের 137টি ইউসি ছিল 2021-22 অর্থ বছরের অডিট রিপোর্ট স্কুটিনি করে জানিয়েছে সিএজি। 2021-22 অর্থ বছরে 218 কোটি 32 লক্ষ টাকার খরচের 298টি ইউসি দেয়নি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর। 2022-23 অর্থ বছরে বকেয়া ছিল 763 কোটি 71 লক্ষ টাকার 997টি ইউসি। এর মধ্যে ওই বছর মাত্র 14 কোটি 9 লক্ষ টাকার 63টি ইউসি জমা দিতে পেরেছে দপ্তরগুলি। 2023 সালের 31 মার্চ পর্যন্ত 967 কোটি 94 লক্ষ টাকা বরাদ্দের 1232টি ইউটিলাইজেশন সার্টিফিকেট দপ্তরগুলো দেয়নি বলে সর্বশেষ রিপোর্টে উল্লেখ করেছে সিএজি। হিসাবে স্বচ্ছতার ঘাটতির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে পঞ্চায়েত দপ্তর। এই দপ্তরের 283 কোটি 30 লক্ষ টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়নি বলেই জানিয়েছে সিএজি। ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদানে ব্যর্থতার তালিকায় দ্বিতীয় পরিবার কল্যাণ দপ্তর। এই দপ্তরের 65টি বরাদ্দের 176.26 কোটি টাকার ইউসি জমা দেওয়া হয়নি বলে উল্লেখ করেছে সিএজি। হিসাব অনুযায়ী ব্যর্থতায় 3 নম্বরে রয়েছে রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তর। তাদের বকেয়া রয়েছে 48টি ইউটিলাইজেশন সার্টিফিকেট, যার মধ্যে জড়িত রয়েছে 164 কোটি 43 লক্ষ টাকার খরচ। অর্থের মাপকাঠিতে ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদানে ব্যর্থ 8টি দপ্তরের মধ্যে ক্রমান্বয়ে নিচের দিকে রয়েছে শিক্ষা দপ্তর, রাজস্ব দপ্তর, স্বাস্থ্য দপ্তর, সমাজ শিক্ষা দপ্তর এবং পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তর। বকেয়া ইউটিলাইজেশন সার্টিফিকেট সংখ্যার দিক দিয়ে 1 নম্বরে রয়েছে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তর। এক্ষেত্রে 269টি ইউটিলাইজেশন সার্টিফিকেট এখনো জমা দেয়নি দপ্তর। এরপরেই আছে রাজস্ব দপ্তর, তাদের বকেয়া রয়েছে 247টি ইউটিলাইজেশন সার্টিফিকেট। ইউটিলাইজেশন সার্টিফিকেট দাখিল করতে না পারা মানে বছরের পর বছর কিভাবে তহবিল খরচ হচ্ছে তা দেখাতে ব্যর্থ কর্তৃপক্ষ। যে উদ্দেশ্যে অর্থ প্রদান করা হয়েছিল সেই উদ্দেশ্য সাধিত হয়েছে এমন কোনো নিশ্চয়তা নাই বলে মন্তব্য করেছে সিএজি। ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না করা সরকারি অর্থ আত্মসাতের ঝুঁকিতে পরিপূর্ণ, তাই এটা অপরিহার্য যে এ বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দিষ্ট সময়ের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে দায়বদ্ধ ও বাধ্য করুক সরকার বলেও রিপোর্ট উল্লেখ করেছে সিএজি। ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদানে বিলম্ব কেন্দ্রীয় সরকারের পরবর্তী অনুদানে প্রভাব ফেলবে এবং কেন্দ্র ফান্ড আটকে দিলে স্থানীয় সংস্থাগুলোর কাজকর্ম আটকা পড়ে যাবে বলে কড়া প্রতিক্রিয়া দিয়েছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত সচেতনতামূলক সেমিনারে সোমবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে মানুষের জন্য কাজ করছে বলে সংশ্লিষ্ট অনুষ্ঠানে জানান মুখ্যমন্ত্রী। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিদ্যালয় ও কলেজ স্তরে গঠিত কনজিউমার ক্লাবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সব ধরনের প্রতিকূলতাকে পাশ কাটিয়ে রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে মানুষের জন্য কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে বিরোধী দলগুলিকে এক হাত নেন তিনি। সবকিছুতেই বিরোধী দলগুলো নেতিবাচক ভাবনা নিয়ে সরকারের সমালোচনা করে বলে মুখ্যমন্ত্রী জানান। তবে সরকার মানুষের জন্য তার নিরলস কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে বক্তব্যে জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। এর জন্য সবসময় বলি, যারা বক্ররেখায় চলার একটা অভ্যেস হয়ে গেছে, ওই বক্ররেখাতেই থাকবে। আমরা সোজা রেখায় চলি, আমরা সোজাই চলতে চাই। ভোক্তা অধিকার ও সংরক্ষণ নিয়ে আরো সচেতনতার উপর জোর দেন মুখ্যমন্ত্রী। সচেতনতার অভাবের ফলেই ভোক্তারা বিভিন্ন সময় প্রতারণার শিকার হন বলে উল্লেখ করেন তিনি। এক্ষেত্রে বিদ্যালয় ও কলেজ স্তরে গঠিত কনজিউমার ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হতে হয়েছে এবং বহু কেস আমাদের আছে, কাজে সব দিকে এর জন্যই কিন্তু এই সচেতনতা এখানে। এই কারণেই খাদ্য দপ্তর যে নতুন পিভিসি রেশন কার্ড তৈরি করেছে সেই কার্ডের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। গণবন্টন ব্যবস্থার আরো উন্নতির জন্য রাজ্য সরকার অধিক সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী জানান। সংশ্লিষ্ট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার অনুষ্ঠিত হবে জম্মু কাশ্মীরের তৃতীয় ও শেষ দফার নির্বাচন। কাশ্মীরের 16 ও জম্মুর 24 আসনে শেষ দফায় ভোট গ্রহণ পর্বে প্রার্থী রয়েছেন 415 জন। শেষ দফায় কুপওয়ারা, বারামুল্লার মতো জঙ্গি প্রবল এলাকাগুলিতে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ পর্ব। জম্মু কাশ্মীরের তৃতীয় ও শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার। এক্ষেত্রে ভোট হবে কাশ্মীরের 16 এবং জম্মুর 24টি আসনে। কুপওয়ারা, বারামুল্লা, বান্দিপুরা, উদমপুর, কাঠুয়া, সাম্বা ও জম্মু এই 7 জেলায় অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ পর্ব। সংবিধানের 370 ধারা অবলুপ্তির পরে এই প্রথম ভোট হচ্ছে জম্মু কাশ্মীরে। 2014 সালে শেষবারের মতো ভোট হয়েছিল জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে প্রথম দফার নির্বাচনে ভোটের হার ছিল 61%। দ্বিতীয় দফার নির্বাচনে ভোটের হার ছিল 97.3%। তৃতীয় ও শেষ দফার নির্বাচনে ভোটারের সংখ্যা 39,18,000। 40টি বিধানসভা কেন্দ্রের জন্য মোট 5,060টি বুথে সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন, যেখানে ভাগ্য পরীক্ষা হবে 415 জন প্রার্থীর। জম্মুতে 24টি আসনে সরাসরি লড়াই হবে ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেসের মধ্যে। অন্যদিকে উত্তর কাশ্মীরে 16টি আসনে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেসের ইন্ডিয়া ব্লক প্রার্থী এবং জম্মু কাশ্মীর পিপলস কনফারেন্সের প্রতিনিধি দলের মধ্যে হবে প্রতিদ্বন্দ্বিতা। বারামুল্লা, কুপওয়ারা এবং বান্দিপোরা জেলা নিয়ে গঠিত উত্তর কাশ্মীর হল বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্রস্থল এবং উপত্যকায় সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্র। সেপ্টেম্বরে কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা বাহিনীর সঙ্গে 2টি পৃথক বন্দুক যুদ্ধে নিহত হয় 3 সন্দেহভাজন সন্ত্রাসী। এর আগে বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতে প্রবেশের চেষ্টাকারী পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। নির্বাচনকে সামনে রেখে সোপিয়ানে 22 কোম্পানি নিরাপত্তা বাহিনী, কুপওয়ারায় 20 কোম্পানি, বারামুল্লায় 17 কোম্পানি, হান্দওয়ারায় 15 এবং বান্দিপোরায় 13 কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দলীয় কর্মসূচি পালন করার সময় মোহনপুরে আক্রান্ত ও রক্তাক্ত হয়েছে বেশ কয়েকজন কংগ্রেস কর্মী। সোমবার বিজেপিকে নিশানা করে এই অভিযোগ করেন দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণের দাবি নিয়ে এদিন রাজ্যের বিভিন্ন মহকুমায় মাঠে নামে প্রদেশ কংগ্রেস। রাজধানী আগরতলা সহ বিভিন্ন জায়গায় মহকুমা শাসকের কাছে সংশ্লিষ্ট দাবি নিয়ে স্মারকলিপি দেন কংগ্রেস নেতা কর্মীরা। এই কর্মসূচিতেই মোহনপুর কংগ্রেস কর্মীরা আক্রান্ত ও রক্তাক্ত হয়েছেন বলে অভিযোগ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এসডিএম এর কক্ষের ভেতরেই কংগ্রেস কর্মীদের উপর হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি। হামলার জন্য বিজেপিকেই দায়ী করেন বিধায়ক। এই হামলায় বেশ কয়েকজন কংগ্রেস কর্মী আহত ও রক্তাক্ত হয়েছেন বলে ক্ষোভের সঙ্গে অভিযোগ করেন তিনি। এই আক্রমণকে ফেসিবাদী আক্রমণের সঙ্গে তুলনা করেন বরিষ্ঠ কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। আজকে মোহনপুর এসডিএম এর কক্ষের ভেতরে আমাদের কংগ্রেস কর্মীরা তাদের শরীর থেকে রক্ত ঝরেছে, 8-9 জন ইনজিওর্ড। উল্লেখ্য, মোহনপুরে ওই দিন মহকুমা শাসক অফিসে 7 দফা দাবি নিয়ে স্মারকলিপি দেন কংগ্রেস নেতা কর্মীরা।
বন্যায় আর্থিক সাহায্য নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্য সরকারকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বন্যার পর কেন্দ্রীয় সরকার রাজ্যকে 1 টাকাও আর্থিক সহায়তা করেনি বলেই অভিযোগ করেন তিনি। রাজ্যের মানুষের স্বার্থ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার উদাস ও নীরব ভূমিকা পালন করছে বলেই সংশ্লিষ্ট কর্মসূচি থেকে অভিযোগ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সাম্প্রতিক বন্যায় ও ধসে ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ পরিবারের মানুষদের আর্থিক সাহায্য প্রদানের দাবিতে পথে নামল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সোমবার সারা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের গণডেপুটেশন সংগঠিত হয়েছে। সারা রাজ্য জুড়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব। আগরতলা শহরে কংগ্রেসের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতা ও নেত্রীরা। বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদানে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন। এই ডাবল ইঞ্জিনের সরকার, যে প্রধান সরকার, কেন্দ্রীয় সরকার, আজকের তারিখ পর্যন্ত 1 নয়া পয়সা বন্যা ক্ষতিগ্রস্তদের স্বার্থে রাজ্য সরকারকে দেয়নি। পুজোর মুখে দীর্ঘদিনের বকেয়া মজুরি না পেয়ে স্থানীয় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল উত্তেজিত রিগা শ্রমিকরা। ঘটনা নলছর ব্লকের লক্ষণ ঢেপা এলাকায়। মজুরি বঞ্চিত নারী পুরুষ শ্রমিকরা স্থানীয় পঞ্চায়েত অফিসে ঝুলিয়ে দেয় তালা। জানা গেছে, দীর্ঘদিন ধরেই প্রাপ্য মজুরি নিয়ে শ্রমিকদের সঙ্গে নানান তালবাহানা করছে পঞ্চায়েতের কর্মকর্তারা। পর্যাপ্ত কেন্দ্রীয় বরাদ্দের পরও শ্রমিকদের মজুরি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের এই তালবাহানায় বেজায় অখুশি রিগা শ্রমিকরা। কমরেড হিজাম ইরাবত সিং এর 128তম জন্মদিবস পালন উপলক্ষে সোমবার সকালে ধলেশ্বর কল্যাণী স্থিত তাঁর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয় সিপিআইএম রাজ্য পরিষদের উদ্যোগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর যুধিষ্ঠির দাস, সিপিআইএম সম্পাদক সহ অন্যান্যরা। কমরেড হিজাম ইরাবত সিং এর কর্মজীবন সম্পর্কে বলতে গিয়ে মণিপুরী সাহিত্য পরিষদের একজন নেতা বলেন যে মণিপুরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হিসেবে তার অবদান অনস্বীকার্য ছিল। এই মুহূর্তে নিয়ে নিব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science and nursing. Join us now and dare to dream big. তুমি আছো রান্না ঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আপনাদের আবার স্বাগত। চোখ রাখছি অন্যান্য খবরে। মিজোরামের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মিজোরামের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনের ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে আদেশ দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মিজোরামের রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মিজোরামের রাজধানী আইজলে রাজভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে শপথ বাক্য পাঠ করান গৌহাটি উচ্চ আদালতের বিচারপতি নেলসন সাইলো। মিজোরামের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রপতি যে আদেশ জারি করেছেন তা পাঠ করেন মিজোরামের মুখ্য সচিব ডাক্তার রেণু শর্মা। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালটুঘোমা, মিজোরাম বিধানসভার অধ্যক্ষ লালবিয়াক জামা, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী কে সবডাঙ্গা,
মন্ত্রিসভার অন্যান্য সদস্যগণ, লোকসভার সাংসদ, ডিজিপি শপথ গ্রহণের পর মিজোরামের মুখ্যমন্ত্রী ও আধিকারিকদের সাথে এক আলোচনাকালে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তেলেঙ্গানা নালগোন্ডা জেলার গুনুগাবান্দা গ্রামে 1949 সালের 31শে মার্চ জন্মগ্রহণ করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। 1983, 1985 এবং 1999 সালে অবিভক্ত অন্ধ্রপ্রদেশে 3 বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। 2003 সালে অন্ধ্রপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতির পদে অধিষ্ঠিত হয়েছিলেন তিনি। 2014 সালে দলের জাতীয় সাধারণ সম্পাদক হিসেবেও নিযুক্ত হন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। গত 26শে সেপ্টেম্বর নাল্লুকে মিজোরামের গভর্নর পদের অতিরিক্ত দায়িত্বে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। হরিবাবু কামহামপতির অনুপস্থিতিতে মিজোরামের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সোমবার সুকান্ত একাডেমিতে সমস্ত এসটি হোস্টেলে ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া সামগ্রী ও কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সরকার পরিচালিত এসটি হোস্টেলে ছাত্রছাত্রীদের মধ্যে মোট 45 জন কৃতি ছাত্রছাত্রীকে পুরস্কার বিতরণের পাশাপাশি মোট 164টি হোস্টেলে খেলার সামগ্রীও বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, আদিবাসী কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস সহ অন্যান্যরা। সব মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, স্পোর্টস আইটেম দেওয়া হবে বিভিন্ন হোস্টেলে। টোটাল হোস্টেল ছড়ার জল থেকে উদ্ধার যুবকের ক্ষত বিক্ষত মৃতদেহ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানাধীন দক্ষিণ গঙ্গানগরে। মৃত যুবকের নাম সুবোধনাথ। রবিবার সকাল থেকে নিখোঁজ ছিল সে। রাত আনুমানিক 9টা নাগাদ বাড়ি থেকে প্রায় 8 কিলোমিটার দূরে একটি ছড়া চলে সুবোধের ক্ষত বিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বাগবাসা থানায়। খবর পেয়ে বাগবাসা থানার পুলিশ রাতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে মর্গে নিয়ে যায়। কোন থানায় হতে পরে আপনার বাড়ি? বাগবাসা থানায়। বাড়তে কতটুকু দূরে মৃতদেহ পাওয়া গেছে? আধা কিলোমিটার দূর। চোখ রাখছি এই মুহূর্তের শেষ খবরে। আবারও চুরিকাণ্ডে বড় সফলতা অর্জন করল এনসিসি থানার পুলিশ। চুরি যাওয়ার 12 দিনের মাথায় উদ্ধার স্বর্ণালংকার। তদন্তের পর ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান এনসিসি থানার ওসি। কিছুদিন আগে আগরতলার খেজুর বাগান এলাকার আয়েশা খাতুন তার বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি যাওয়া হয়েছে বলে এনসিসি থানায় অভিযোগ দায়ের করেন। সেই মোতাবেক তদন্ত করতে গিয়ে পুলিশ স্বর্ণালংকার চুরির সঙ্গে যুক্ত সন্দেহে 2 জন চোরকে গ্রেফতার করে ও তাদের অভিযোগের ভিত্তিতে আরো 2 জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে তারা স্বর্ণালংকার ব্যবসায়ী বলে জানা যায়। এনসিসি থানার ওসি সংবাদ মাধ্যমকে জানান যে আয়েশা খাতুনের অভিযোগের ভিত্তিতে স্বর্ণালংকার চুরির সঙ্গে যুক্ত যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে মোট 3টি নেকলেস ও একটি আংটি উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক 2.5 লক্ষাধিক টাকা হবে বলেও তিনি জানিয়েছেন। আয়েশা খাতুন নামে একজন লোক আমাদের কাছে একটা অভিযোগ করেন যে গত 12 তারিখ ওনার ঘর থেকে কে বা কাহারা ঘরে ঢুকে স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছেন। সেইবার আমরা একটা অভিযোগ দায়ের পরে আমরা কমপ্লেন এফআইআর শুরু করি এবং ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।